এখন আলোচনা করব হৃৎপিণ্ডের প্রাচীর, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ এবং হৃৎপিণ্ডের অন্যান্য যে কার্যাবলীগুলো সম্পন্ন হয় সেই কার্যাবলীগুলোর ধারাবাহিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা। তাহলে প্রথমে আমরা জানব যে হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তর বিশিষ্ট। আমরা সকলেই জানি যে হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। তো এই 3টি অংশ হলো, প্রথমটা হচ্ছে এপিকার্ডিয়াম, তো মাঝের বরাবর যে অংশটি থাকে তাকে বলা হয় মায়োকার্ডিয়াম এবং অভ্যন্তরীণ বা অন্তস্থ বা সবচেয়ে ভিতরের যে প্রাচীরটা থাকে তাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। এই যে বাহিরে একে বলা হয় সর্ববহিস্থ স্তর। এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লাগানো থাকে। কি লাগানো থাকে? বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। এই স্তরটা তুলনামূলকভাবে কম পুরু হয়ে থাকে। তো মায়োকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে পুরু স্তর। এই মায়োকার্ডিয়াম স্তরটা হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে সাহায্য করে। শেষের যে অংশটুকু থাকে তাকে বলা হচ্ছে কি? এন্ডোকার্ডিয়াম। আর এই এন্ডোকার্ডিয়াম অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা এই এন্ডোকার্ডিয়াম কপার্টিকা সমূহ দেন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ ও রক্তবাহিকার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে বা স্থাপন করে থাকে। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর যে 3 স্তর বিশিষ্ট, এই 3টি অংশ সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রথমটার অংশটার নাম বা সর্ববহিস্থ যে স্তরটা তার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, দেন মাঝেরটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং শেষের অংশ বা স্তরটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এবার আমরা জানব যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা। আমরা সকলেই জানি যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। তো প্রথম যে উপরের 2টি অংশ থাকে, এই অংশ এবং এই অংশ, এটাকে বলা হয় অ্যাট্রিয়াম এবং নিচের যে 2টি অংশ থাকে এই 2টি অংশটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। তো উপরের প্রথম দিকের যে অংশটুকু থাকে এর নাম হলো ডান অ্যাট্রিয়াম। আর বাঁ পাশে যে প্রকোষ্ঠ থাকে এই প্রকোষ্ঠের নাম হলো বাম অ্যাট্রিয়াম। এরপরে নিচের দিকে 2টি অংশ থাকে। প্রথম এই অংশটির নাম হলো ডান ভেন্ট্রিকল আর এই পাশের অংশটুকুর নাম হচ্ছে বাম ভেন্ট্রিকল।
বাম ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকল হলো 2টা এবং অ্যাট্রিয়াম হলো 2টা, এবং মানুষের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন এই যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, এই দুটির মাঝ বরাবর একটি অংশ এবং বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে একটি অংশ পাওয়া যায়। তো এই পাশে যে কপারটিকা পাওয়া যায়, বা পাশে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝে যে কপারটিকা পাওয়া যায়, এর নাম হচ্ছে বাইকাসপিড কপারটিকা। বাইকাসপিড কপারটিকা। ডান পাশে ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের মাঝে পাওয়া যায় ট্রাইকাসপিড কপারটিকা। এখন এই যে ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম, এই দুটি প্রকোষ্ঠকে যে পর্দা দিয়ে আলাদা করা হয়েছে, এই পর্দাটার নাম হচ্ছে আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। একে বলা হয় আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। তারপরে এই যে ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল, এই দুটি প্রকোষ্ঠকে আবার যে পর্দা দ্বারা আলাদা করা হয়েছে, সেই পর্দাটির নাম হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। এই যে এই অংশে পাওয়া যাচ্ছে ট্রাইকাসপিড কপারটিকা এবং এই অংশে পাওয়া যাচ্ছে বাইকাসপিড কপারটিকা। এগুলোকে আমরা আবার বলতে পারি যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপারটিকা, এটাও বলতে পারি। আবার এখানে বলতে পারি এটা হচ্ছে ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপারটিকা, আর এই পাশেরটাকে বলতে পারি বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপারটিকা। তাহলে আমরা দেখলাম যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, এই 4টার অংশের নাম হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। এখন প্রশ্ন হচ্ছে রক্ত তাহলে কিভাবে এই হৃৎপিণ্ড দিয়ে প্রবাহিত হয়? প্রথম অবস্থায় হৃৎপিণ্ডের কি করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে এখানে কোথায় নিয়ে আসে? বাম অ্যাট্রিয়ামে নিয়ে আসে। তো বাম অ্যাট্রিয়ামে রক্ত নিয়ে আসার পরে কি সমৃদ্ধ রক্ত থাকে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। এই রক্ত বা ডান অ্যাট্রিয়ামে আসার পরে এই যে কপারটিকার ভিতর দিয়ে, কোন কপারটিকা? ট্রাইকাসপিড কপারটিকার ভিতর দিয়ে ডান ভেন্ট্রিকলে আসে। এই ডান ভেন্ট্রিকল থেকে আবার একটা মহাধমনীর সৃষ্টি হয়, যাকে বলা হয় পালমোনারি ধমনী। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পরিবাহিত হয় আর পালমোনারি শিরা দিয়ে ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে আমরা যেই কৈশিক জালিকার ওখান থেকে বা দেহ থেকে কি হয়, রক্তগুলো সুপিরিয়র ভেনা কেবা, এই যে উপরের অংশ থেকে কি আসবে? সুপিরিয়র ভেনা কেবা। এটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা
ক্যাভা, ভেনা ক্যাভা। আর নিচের অংশটুকু থেকে পাওয়া যায় ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। এবং এই যে হৃদপেশিগুলো আছে, এই হৃদপেশিগুলো থেকে করোনারি সাইনাস থেকেও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে প্রবেশ করবে। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং করোনারি সাইনাস থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডায়ানাট্রিয়ামে প্রবেশ করবে এবং এই ডায়ানাট্রিয়াম থেকে রক্তগুলো আর এক সময় কোথায় হবে, এই ডায়ানাট্রিয়ামের সংকোচনের ফলে কপাটিকাগুলো খুলে যাবে। কোন কপাটিকাগুলো? ট্রাইকাসপিড কপাটিকাগুলো খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করবে এবং এই ডান ভেন্ট্রিকলের সংকোচনের ফলে এই যে এখান থেকে ধরেন এখান থেকে একটা ধমনীর সৃষ্টি হয় আর এই ধমনীটির নাম হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। খুবই গুরুত্বপূর্ণ যে পালমোনারি, আমরা জানি যে ধমনী সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে পালমোনারি ধমনী মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে ডান ভেন্ট্রিকল, এই ডান ভেন্ট্রিকল থেকে আস্তে আস্তে এক সময় ফুসফুসে যাবে। এটার নাম হচ্ছে ফুসফুস। ফুসফুসে যাবে কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কোথায় থেকে? ডান ভেন্ট্রিকল থেকে। এবং এই যে এই নালীর ভিতর দিয়ে বা ধমনীর ভিতর যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে, এই রক্ত আবার পিছনে ফিরে আসতে চাই, কিন্তু এখানে একটা কপাটিকা থাকে, একে বলা হচ্ছে সেমিলুনার কপাটিকা। এই কপাটিকার নাম কি? সেমিলুনার কপাটিকা। এই সেমিলুনার কপাটিকা দুই জায়গায় থাকে, এক হচ্ছে ডান ভেন্ট্রিকলে কি নাম হিসেবে? পালমোনারি সেমিলুনার কপাটিকা হিসেবে, আর এখানে একটা অংশে পাওয়া যায় সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকলে। বাম ভেন্ট্রিকলে যে সেমিলুনার কপাটিকা পাওয়া যায় এটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। কি বলা হয়? অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। তাহলে এই যে ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় গেল বাবা? ফুসফুসে গেল। এই ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে সেটাই আবার পরিবাহিত হবে কোথায়? বাম অ্যাট্রিয়ামে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এবং এই যে নালীর ভিতর দিয়ে রক্তটা বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করলো সেই নালীটার নাম হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা। আমরা জানি যে পালমোনারি শিরার ভিতর দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে এবং বাম অ্যাট্রিয়াম থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার প্রবেশ করবে বাম ভেন্ট্রিকলে। এবং এই যখন বাম ভেন্ট্রিকলে রক্তটা প্রবেশ করবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তখন এই যে এখানে বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নামে যে কপাটিকা আছে এটা খুলে যাবে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করার পর সাথে সাথে সজোরে এই কপাটিকা দ্বয় বন্ধ হয়ে যাবে এবং বাম ভেন্ট্রিকল থেকে রক্ত সাধারণত সারা দেহে পরিবাহিত হয়। তো এই যে এখানে একটি মহাধমনী বা অ্যাওর্টিক ধমনী থাকে, এই ধমনীর ভিতর দিয়ে এখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত আস্তে আস্তে পরিবাহিত হবে পুরো দেহে এবং এর পিছন দিকে আবার রক্ত চলে আসার মতো সম্ভাবনা থাকে, কিন্তু
এখানে অ্যাওর্টিক সেমিলুনার কপার্টিকা থাকার কারণে আর রক্ত বাহিরে বা ভেন্ট্রিকলে আসতে পারে না। এখন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো কি যে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা এবং অন্যান্য অংশ বা এই যে করোনারি সাইনাস থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে আসলো, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যাবে এবং এই ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে পালমোনারি শিরার ভিতর দিয়ে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে এবং বাম অ্যাট্রিয়াম হতে এই রক্তটা আবার বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে এবং বাম ভেন্ট্রিকল হতে অ্যাওর্টিক সেমিলুনার কপার্টিকাস যেটা থাকে এই অ্যাওর্টিক ধমনির ভিতর দিয়ে রক্তটা আস্তে আস্তে পুরো দেহে পরিবাহিত হবে। আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের দেহ, দেহের নিচের যে অংশগুলো থাকবে এই অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আস্তে আস্তে কোথায় আসবে? ডান এট্রিয়ামে প্রবেশ করবে। এখন এই ডান এট্রিয়াম থেকে এই যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে যে ট্রাইকাসপিড কপার্টিকা আছে এই কপার্টিকার ভিতর দিয়ে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ডান ভেন্ট্রিকলে প্রবেশ করবে এবং এই ডান ভেন্ট্রিকল হতে মহাধমনী পালমোনারি মহাধমনীর মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আবার কোথায় যাবে? ফুসফুসে যাবে। এই ফুসফুসে থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে একসময় বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে এবং এই বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝে যে কপার্টিকা, বাইকাসপিড কপার্টিকা বা বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপার্টিকা, এই কপার্টিকা খুলে যাবে। কখন খুলে যাবে? যখন বাম অ্যাট্রিয়ামে সংকোচন সৃষ্টি হবে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তটাই তখন বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে এবং বাম ভেন্ট্রিকলে প্রবেশ করার পরে ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টিক ধমনির মাধ্যমে এক সময় পুরো শরীরে পরিবাহিত হবে। তার মানে দেখেন পুরোটাই একটা সাইকেল হিসেবে কাজ করছে যে দেহ থেকে রক্ত একসময় হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করবে, হৃৎপিণ্ড থেকে আবার পুরো দেহে রক্ত পরিবাহিত হচ্ছে। তার মানে হৃৎপিণ্ড মানব শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করে। এই হৃৎপিণ্ডের যদি সংকোচন প্রসারণ না ঘটে, যেমন ডান এট্রিয়ামের সংকোচন না ঘটলে পারে ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করতে পারবে না, আবার ডান ভেন্ট্রিকলের সংকোচন না ঘটলে পারে আবার ওই পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত আবার ফুসফুসে যাইতে পারবে না। আবার যদি ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে আসলো, আসার পরে যদি এখানে এই যে বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে কপার্টিকা থাকে এই কপার্টিকা যদি বন্ধই থাকে, অর্থাৎ বাম অ্যাট্রিয়ামে যদি সংকোচন শুরু না হয়, তাহলে কিন্তু ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার বাম ভেন্ট্রিকলে আসবে না। আর বাম ভেন্ট্রিকলে না আসলে পারে বাম ভেন্ট্রিকল কখনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো শরীরে বহন করে নিয়ে যেতে পারবে না। তাহলে মানব শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্ষেত্র হিসেবে কাজ করে আমাদের হৃৎপিণ্ড। তাহলে আজকে এই পর্যন্তই।